এই শোনো, মাইয়া যে বড় হইছে, তোমার কি হুঁশ আছে? মাইয়া কি বিয়ে শাদী দেওয়া লাগবে না? আরে বিয়ের কথা বললেই কি বিয়ে দেওয়া যায়? ও আমাদের একমাত্র মেয়ে। দেখে শুনে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে হবে। তোমার আর ছেলে দেখা লাগবো না। তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে। ছেলেরা নাকি অনেক বড় লোক। তুমি বিকেএস কোম্পানির নাম শুনছো? সেই কোম্পানির মালিকের একমাত্র ছেলে। আরে কি বলো, তারা তো আমাদের চেয়ে অনেক বড় লোক। এখানে তো ভালোই হয়। বাবা, দেখ তো মা, কে আসছে। কে? এটা কি মনীষ সাহেবের বাসা? জি, এটা মনীষ সাহেবের বাসা। আমি তার সাথে দেখা করার জন্য আসছি। বাবা, তোমার সাথে যেন কে দেখা করতে আসছে। আচ্ছা ভিতরে নিয়ে আসো। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আঙ্কেল, আমি ওই গাজীপুরা গ্রাম থেকে আসছি। আমার বাবার নাম শফিক আর আমার নাম সোহাগ। আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারবেন? ও তুমি শফিকের ছেলে? সত্যি আমি তোমার চিনতে পারি না। তোমার আমি অনেক ছোট দেখছিলাম। বসো বাবা, এখানে বসো। জি আঙ্কেল। তোমার মা কেমন আছে? আঙ্কেল, আমার মাও তো মারা গেছে। আরে কি বলো, তোমার মাও মারা গেছে? এ খবর তো আমি পাইনি। আঙ্কেল, মা বাবা মারা যাওয়ার পরে আমি তাদের নামে একটা এতিমখানা করছি। এখন আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছে ছুটে আসছি। মা তিশা, তুই একটু ভিতরে যা। আচ্ছা ঠিক আছে, বলো। দেখো, তোমার বাবা যখন মারা গেছে তখন আমি যাইতে পারিনি। দেশের বাহিরে ছিলাম। বিদেশ থেকে আইসা ব্যবসা বাণিজ্য করে আমি অনেক টাকা দেনা হয়ে গেছি। এই জন্য তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আঙ্কেল, যা হওয়ার হয়ে গেছে। মা মারা যাওয়ার আগে বলছিল এই বাড়িটা নাকি আমার বাবার নামে। আমি এই বাড়ির বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছি। আরে তোমার আবার কি হলো? আমার মাথাটা ঘুরাইতেছে। বাবা, তোমার লগে আমি এই বিষয়ে পরে কথা বলতেছি। আচ্ছা তুমি চলো, সাবধানে। তোমার আবার হঠাৎ করে কি হলো? না না, আমি ঠিক আছি। ওই ছেলেটার কথা শুনে হঠাৎ করে মাথাটা চপ করে দিল। এই বাড়িটা তোমার বন্ধুর নামে। সবাই জানে এই বাড়ির মালিক আমরা। এমনকি মায়েরাও জানে এই বাড়ি আমাগো। এখন যদি এই বাড়িটা ছাইরা দিতে হয়, তাহলে এই সমাজে আর আমাকে মান সম্মান থাকবো না। মাইয়াটারও ভালো জায়গায় বিয়া দিতে পারবো না। দেখো, এতদিন ওরা খোঁজ খবর নেয় নাই, আমরা ভোগ দখল করছি। এখন যখন আইসাই পড়ছে, ওদের সম্পত্তি ওদের ফেরত দেওয়া আমাদের দায়িত্ব। তুমি যখন তোমার বন্ধুরে বাড়ি লিয়ে দিছো তখন ওই বাড়ির দাম আসলো 40 লাখ টাকা। এখন এই বাড়ির দাম আছে 6 কোটি টাকা। তুমি এখন ওই ছেলেরে 40 লাখ টাকা দিয়ে দলিল লিয়ে এলো। রাজি না হলে শেষ করে দাও। আরে না না, এরকম কিছুই করা যাবে না। তুমি একটু শান্ত হও, রেস্ট নাও, তারপর ওর সাথে আলাপ করে দেখি কি করা যায়। তুমি যাই বলো, এই বাড়ি কিন্তু আমি ছাড়ুম না। তিশা, তুমি কি বাইরে কোথাও যাচ্ছ? এই, আমি কোথাও যাচ্ছি বা না যাচ্ছি সেটা কি তোরে বলতে হবে? না মানে, তুমি যে ড্রেসটা পরছো এটা দেখতে ভালো দেখায় না। বাইরে কোথাও গেলে ভালো একটা ড্রেস পরে যাও। তুই একটা গ্রামের খ্যাত, তুই ড্রেসের মানে কি বুঝবি? এটা একটা ওয়েস্টার্ন ড্রেস, আর এটা বড়লোকের মেয়েরাই পরে। আর তুই আমাকে তুমি তুমি করে কেন কথা বলতাছস? না আসলে তুমি তো আমার থেকে বয়স অনেক ছোট, তাই তোমাকে তুমি করে বলতেছিলাম। আমি বয়সে ছোট হইছি তো কি হইছে? আমি এই শহরের বড়লোক বাড়িওয়ালার মেয়ে, আমাদের স্ট্যাটাসই আলাদা। আর তুই তুই তো একটা গ্রামের খ্যাত। আর শোন, তুই আমার কোনো আত্মীয় না, তুই আমার বাবার বন্ধুর ছেলে। বেড়াইতে আসছস, 2 দিন বেড়ায় যা। তুই আমাকে কোনো জ্ঞান দিতে আসবি না। এই, তুই আমার কাছে আসার চেষ্টা করবি না। তোর সাথে আমার বাসর হবে না। তুই বালিশ নিয়ে নিচে যেয়ে ঘুমা। কিন্তু কেন, আমার অপরাধটা কি? তোর অপরাধ, তুই একটা লোভী। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার বাবা মা তোর সাথে আমাকে জোর করে বিয়ে দিছে। আমি একটা বাড়িওয়ালার মেয়ে, আর তুই একটা গ্রামের খ্যাত ছোট লোক। তোর সাথে কি আমার মানায়? দেখো, আমি যদি বাড়িওয়ালার ছেলে হতাম আর তুমি যদি গরিবের মেয়ে হতে, তখন তুমি কি করতে? যেটা হওয়ার না সেটা নিয়ে আমি ভাববো কেন? তুই যদি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকস, আমাকে ডিভোর্স দিয়ে দিবি। নে ধর, বালিশ নিয়ে নিচে ঘুমা। যা। বাবা, আমি আপনার মেয়ের সাথে আর সংসার করতে পারতেছিলাম। কেন বাবা, কি হয়েছে? বিয়ের রাত থেকেই আমার কাছে ডিভোর্স চাচ্ছে।
ওর জন্য আমি নিজেকে অনেক বদলাইছি, কিন্তু তারপরেও ওর মন পাচ্ছি না। এখন আপনি বলেন আমি ওর জন্য কি করব? এই তোমার মেয়ের ডাকো। তিশা, তিশা, জি মা। এখানে বস, তোর সাথে কথা আছে। দিশা, তুই নাকি ওর সংসার করবি না, ডিভোর্স চাইতেছ? হ বাবা, আমি ওর সাথে সংসার করতে পারবো না। ও একটা গ্র্যান্ডমা খ্যাত। ও তোমাদের ভুলাই ভালাই কেন আমাকে বিয়ে করছে জানো? আমাদের বাড়ি গাড়ি আছে এই সম্পত্তির লোভে। তোমার সামনে ও ভালো সাজে, তোমরা ওরে বিশ্বাস করলেও আমি ওরে বিশ্বাস করি না। না, ও লুবি না, তোর মা বাবা লুবি। আমরা সম্পত্তির লোভে তোরে ওর কাছে বিয়ে দিছি। মানে? মানে শোন বাবা সোহাগ, তোমার সাথে আমরা অনেক অন্যায় করছি। এই বাড়ি তোমার বাবার নামে, সে মারা যাওয়ায় ওয়ারিশ সূত্রে তুমি এখন মালিক। তোমার বাবা মারা যাওয়ায় তোমরাও আমাদের সাথে যোগাযোগ করো নাই। আর আমি ব্যবসায় মায়ের টের খাই অনেক দেনা হয়ে গেছি, আমিও যোগাযোগ করতে পারি না। এটা আমি আসলে অন্যায় করছি, কিন্তু সমাজে সবাই জানে এই বাড়িটা আমার নামে। এখন যদি বাড়িটা তোমার ছাইড়া দেওয়া লাগে, আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না। তার চাইতে আমাকে মইরা যাওয়া ভালো। তোমার একটা কথা বললে তুমি রাখবা? জি আঙ্কেল বলেন। তোমার বাবা আমার একজন ভালো বন্ধু ছিল। 40 লাখ টাকা এই বাড়িটা আমি কিনে দিয়েছিলাম, এই জন্য এই বাড়িতে আমার থাকে। এখন এই বাড়িটার দাম আছে 6 কোটি টাকা। এত টাকা তোমারে ফেরত দেওয়ার মতন সামর্থ্য আমার নাই। আমার তো একটাই মেয়ে। তুমি যদি আমার মেয়েটারে বিয়ে করো, তাহলে সমাজে আমার একটু মান সম্মান আছে। তোমার বাড়ি তোমার নামেই থাকবে, ভাড়াটারা তুমিই উঠাবা। আঙ্কেল, আপনার মেয়েকে তো বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। কিন্তু আপনার মেয়ের তো চলাফেরা উগ্র। আপনার মেয়ে তো নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাঞ্জাবি পরি, টুপি পরি। আমি নিজেও এতিম, আমার একটা এতিমখানা আছে। আমি এতিমদেরকে ভালোবাসি। আপনার মেয়ে কি এটা মেনে নিতে পারবেন? বাবা আপনি যদি রাজি থাকেন আমাদের মেয়েরে আমরা বুঝাবো। ওর বয়স অল্প, বিয়ের পর ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বাবা আরেকটা কথা, এই বাড়িটা যে আপনারই, এইটা ওরে কোয়েন না, হয় শুনলে অনেক মন খারাপ করবে। আচ্ছা ঠিক আছে আন্টি। বাবা সোহাগ, তোমার কথা শুই না আমরা খুব খুশি হইলাম। তাহলে আগামী শুক্রবারই তোমাদের বিয়ের ব্যবস্থা করি। জি আঙ্কেল, আপনারা যেটা ভালো মনে করেন। এইবার বুঝতে পারছো? সোহাগ, তুমি যদি পারো আমাকে মাফ করে দিও। তুমি অনেক বড় মনের মানুষ। আসলেই আমি তোমার যোগ্য না। আরে তুমি কি করছো? তোমার জায়গা তো এখানে না। তিশা, তুমি তো তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এতেই আমি খুশি। আর সারা জীবন আমরা একসাথেই থাকতে চাই।